বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পটভূমি বা উত্থানের কারণ কি এই নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে আলোচনাটা শুরু করি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে 63টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে। এগুলির মধ্যে অন্যতম ছিল গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম ও বর্ধমান মহাবীর প্রবর্তিত জৈন ধর্ম। এবার প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পটভূমি বা উত্থানের কারণ। ভারতে প্রাচীন বৈদিক ধর্মের চতুর্বর্ণ ব্যবস্থা প্রচলিত হওয়ায় সমাজে নানা স্তরভেদের সৃষ্টি হয়েছিল। বর্ণভেদের ফলে সমাজে ব্রাহ্মণরা সর্বোচ্চ মর্যাদায় অবস্থান করত। পরবর্তী বৈদিক যুগে বা মহাকাব্যের যুগে ব্রাহ্মণ্য বৈদিক ধর্ম সমাজে তীব্র বৈষম্যের সৃষ্টি করেছিল। এই ধর্মের আড়ম্বর, সর্বস্বতা, যজ্ঞপ্রথা, কুসংস্কার, অসাম্য প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই প্রতিবাদী বিভিন্ন ধর্মের উদ্ভব ঘটে। এর মধ্যে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের পেছনে অনেকগুলো কারণ ছিল। প্রথম হচ্ছে যাগযজ্ঞ ও আড়ম্বর, সর্বস্বতা। ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা পরবর্তী বৈদিক যুগের 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে যেটা ছিল ধর্মে আচার, সর্বস্বতা, আড়ম্বর, ব্যয়বহুল যাগযজ্ঞ, পুরোহিত প্রাধান্য, পশু বলি প্রভৃতির উল্লেখ করে দেখিয়েছেন যে এই সময় বৈদিক ধর্ম অত্যন্ত জটিল হয়ে পড়ে। ধর্মীয় আড়ম্বর ও জটিলতা মানুষের আধ্যাত্মিক তৃপ্তিদান করতে ব্যর্থ হয়। এই অবস্থায় মানুষ উদার ও মানবতাবাদী ধর্মের সন্ধান করতে থাকেন। নতুন বৌদ্ধ ও জৈন ধর্ম এই সময় মানুষকে আধ্যাত্মিক মুক্তি ও মানবতাবাদের পথ দেখায়। পরের কারণ জন্মান্তরবাদ ও কর্মফলবাদের বিরোধিতা। পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে মানুষের চিন্তা জগতে যুক্তিবাদের বিকাশ ঘটে। উপনিষদের কর্মফলবাদ ও জন্মান্তরবাদ মানুষকে ভাবিয়ে তোলে। মানুষ উপলব্ধি করে যে তারা যদি কর্মফল অনুসারে পূর্বজন্মের কৃতকর্মের ফল পরবর্তী জন্মে ভোগ করতে বাধ্য হন, তবে বৈদিক ধর্মের যাগযজ্ঞ মানুষকে কর্মফলের হাত থেকে মুক্তি দিতে পারবে না। তাই আচরণ সর্বস্ব যাগযজ্ঞ নয়, সৎ জীবনযাপনই মানুষকে কর্মফল থেকে মুক্তি দিতে পারে বলে মানুষ বিশ্বাস করতে শুরু করে। উপনিষদের যুগের ঋষিরা যাগযজ্ঞ ও দেবদেবীর উপাসনার নিন্দা করতে শুরু করেন। যাজ্ঞবল্ক্য বলেন যে নাবিক যেমন যাত্রী পারাপারের দ্বারা জীবিকা নির্বাহের প্রয়োজনে নৌকা তৈরি করেন, তেমনি ব্রাহ্মণরা জীবিকার প্রয়োজনে যাগযজ্ঞের বিধান দেন। এইরূপ যুক্তিবাদের বিকাশের ফলে মানুষ আড়ম্বরপূর্ণ বৈদিক ধর্ম ছেড়ে দলে দলে নতুন ধর্মের দিকে ঝুঁকতে থাকে। তৃতীয় কারণ কি? বর্ণপ্রথার বিরোধিতা। বৈদিক যুগের বর্ণপ্রথা সমাজে অসাম্যের সৃষ্টি করেছিল। পরবর্তীকালে বৈদিক ধর্মে বর্ণপ্রথার কঠোরতা আরও বৃদ্ধি পায়, ফলে বিভিন্ন বর্ণের মধ্যে ব্যবধান ও বৈষম্য ক্রমে বাড়তে থাকে। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণরা সমাজে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হিসাবে স্বীকৃত হয়। তারা সমাজে সর্বাধিক সুযোগ সুবিধা ভোগ করার অধিকারী হয়। পূজা অর্চনা ও শিক্ষাদান করে তারা বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে। ফলে তাদের জীবন বিলাস, বৈভব ও আড়ম্বর খুব বৃদ্ধি পায় এবং তারা সমাজকে দুর্নীতি ও অনাচারে ভরিয়ে দেয়। অথচ যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও অব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্ররা সমাজে ব্রাহ্মণদের দ্বারা সর্বদা পদদলিত হতো। এর ফলে ব্রাহ্মণ্য বর্ণপ্রথার বিরুদ্ধে অন্যান্য বর্ণের অসন্তোষ নীরবে বৃদ্ধি পাচ্ছিল। চতুর্থ কি? ক্ষত্রিয়দের অসন্তোষ।
বর্ণপ্রথায় দ্বিতীয় স্তরে অবস্থানকারী ক্ষত্রিয়রা ছিলেন দেশের শাসক ও রক্ষক, কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত থেকেও তারা ব্রাহ্মণদের সমান মর্যাদা পেতেন না। ফলে ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের বিরোধ ক্রমে বাড়তে থাকে। ব্রাহ্মণদের সমান মর্যাদা আদায় করতে ক্ষত্রিয়রা নতুন ধর্মের দিকে ঝুঁকে পড়ে। প্রতিবাদী ধর্মের এই দুই উল্লেখযোগ্য নেতা গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়ই ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন। পরবর্তী কি বৈশ্যদের অসন্তোষ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কৃষির উপর ভিত্তি করে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় ধরনের বাণিজ্যের অগ্রগতি ঘটে। বৈশ্যরা বাণিজ্যিক সাফল্যের দ্বারা অর্থনীতিকে সমৃদ্ধ করে, কিন্তু ব্রাহ্মণ্য বৈদিক ধর্মে বৈশ্যদের বাণিজ্যিক পেশাকে ঘৃণার চোখে দেখা হতো। বৈদিক ধর্মে বণিকদের বিদেশ যাত্রা অর্থাৎ সমুদ্র যাত্রা এবং সুদের কারবারকে পাপ কাজ বলে বিবেচনা করা হতো, অথচ নিজেদের পেশাগত প্রয়োজনে বৈশ্য বণিকদের সমুদ্রযাত্রা বা সুদের কারবার করতেই হতো। প্রতিবাদী ধর্মে বৈশ্যদের এইসব কাজকে মোটেই ঘৃণার চোখে দেখা হতো না। ফলে ব্যবসায়ীদের একটা বড় অংশ প্রতিবাদী ধর্মের দিকে আকৃষ্ট হয়। ডক্টর রমিলা থাপার বলেছেন যে প্রাথমিক স্তরে ব্যবসায়ী শ্রেণী বৌদ্ধ ধর্মকে ব্যাপকভাবে সমর্থন করেছিল। ডক্টর রামশরণ শর্মা বলেছেন যে শেঠি বণিকরা বুদ্ধের একান্ত অনুরাগী ভক্ত ছিলেন। পরবর্তী কি শূদ্রদের অসন্তোষ। বৈদিক বর্ণপ্রথায় সর্বনিম্ন স্তরে অবস্থান করত শূদ্ররা। তাদের অবস্থা ছিল কৃতদাসদের মতো শোচনীয়। ব্রাহ্মণ্য সমাজে তাদের কোনো মর্যাদা ছিল না। তারা ছিল চরম অবহেলিত, বঞ্চিত, অস্পৃশ্য, ঘৃণ্য এবং হীন। তারা প্রথমে তিনটি বর্ণের সেবায় উৎসর্গীকৃত ছিল। এই জন্য অসন্তুষ্ট শূদ্ররা প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের বন্ধন থেকে মুক্তির পথ খুঁজছিল। ব্রাহ্মণ্য শ্রেণীর প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদী ধর্মের উত্থান ঘটলে তারা সেদিকে ঝুঁকে পড়ে। ইতিহাসবিদ ডক্টর দীনেশচন্দ্র সরকার বলেছেন যে ব্রাহ্মণদের প্রাধান্য ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে গৌতম বুদ্ধই প্রথম প্রকাশ্য প্রতিবাদ করেন এবং ভারতীয় জনজীবন ও চিন্তার জগতে নতুন পথের সূচনা করেন। পরবর্তী কারণ কি ধর্ম প্রচারকদের ভূমিকা। প্রচলিত বৈদিক ধর্ম সম্পর্কে মানুষ যখন সন্দিহান, তখন প্রতিবাদী ধর্মের বিভিন্ন প্রচারক তাদের সহজ সরল ও উদার মতাদর্শ প্রচার করে মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। মহাবীরের ধর্মীয় মতবাদ অনেকটা কঠোর হলেও তা ব্রাহ্মণ্য ধর্মের আড়ম্বর, যাগযজ্ঞ, মূর্তি পূজা, পুরোহিত প্রাধান্য প্রভৃতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হয়। একইভাবে গৌতম বুদ্ধ ব্রাহ্মণ্য ধর্মের ত্রুটিগুলি তার প্রচারে তুলে ধরেন। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোসল মস্করি পুত্র বা মঙ্খলিপুত্র প্রচার করেন যে পৃথিবীর সব কিছুই পূর্ব নির্দিষ্ট থাকে। ধর্মীয় আড়ম্বর বা যাগযজ্ঞের দ্বারা মানুষের জীবনের ঘটনাগুলোর পরিবর্তন করা যায় না। বস্তুবাদী চার্বাক দার্শনিক অজিত কেশ কম্বলিন নাস্তিক মতবাদ প্রচার করে বলেন যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কীর্তা গীতং পীড়েত, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, দরকার হলে ঋণ করে ঘি খাবে। বিভিন্ন প্রতিবাদী ধর্মের এইরূপ সহজ সরল মতবাদ প্রচারের ফলে তা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী কারণ ন্যায় ও সাম্যের দাবি। কৃষি ও বাণিজ্যের অগ্রগতির ফলে পরবর্তী বৈদিক যুগে এক শ্রেণীর মানুষ প্রচুর অর্থ সম্পদের অধিকারী হয়ে ওঠে। অধ্যাপক ডক্টর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে বিপুল অর্থ সম্পদের অধিকারী এইসব মানুষ অন্যদের কৃতদাসে পরিণত করে ফেলে। ফলে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি পায় এবং সমাজে অর্থনৈতিক বৈষম্য তীব্রতর হয়। সমাজে অসাম্য ও বিভিন্ন শ্রেণীর মধ্যে ব্যবধান অধিকাংশ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্ররা সামাজিক সাম্য ও ন্যায়ের দাবি জানায়। এই পরিস্থিতিতে প্রতিবাদী ধর্মগুলি সামাজিক অসাম্য ও বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য প্রতিষ্ঠার কথা প্রচার করে। ফলে সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষ প্রতিবাদী ধর্মের প্রতি আকৃষ্ট হয়। ভাষাগত কারণ। পরবর্তী কারণ: ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন প্রমুখ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্মের উত্থানের পশ্চাতে ভাষাগত কারণের উপরও গুরুত্ব দিয়েছেন। বৈদিক যুগে ব্রাহ্মণ, পণ্ডিত ও সমাজের উচ্চ শ্রেণীর মানুষ সংস্কৃত ভাষায় কথা বলত। সাধারণ মানুষ সংস্কৃত ভাষা বুঝত না। তাদের কথ্য ভাষা ছিল প্রাকৃত ভাষা। পশ্চিম ভারতে সৌরসেনী এবং পূর্ব ভারতে মাগধী ভাষা যথেষ্ট প্রসার লাভ করেছিল। সংস্কৃত ভাষা থেকে সৃষ্ট পালি ভাষাও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিল। প্রতিবাদী ধর্ম আন্দোলনের নেতারা সাধারণ ধর্মীয় ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল তাকে এক কথায় ধর্মবিপ্লব বলে আখ্যা দেওয়া যেতে পারে। গৌতম বুদ্ধের জীবদ্দশায় বৌদ্ধ ধর্ম উত্তর ও উত্তর পূর্ব ভারতের একটি সীমিত অঞ্চলে আবদ্ধ থাকলেও তার মৃত্যুর পর এই ধর্ম ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিত হয়। সম্রাট অশোকের উদ্যোগে এই ধর্ম ভারতের বাইরে বিভিন্ন দেশে প্রচারিত হয় এবং তা প্রকৃতই বিশ্ব ধর্মে পরিণত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে বুদ্ধ তার ধর্মে পাশ্চাত্যের যুক্তিবাদের সঙ্গে প্রাচ্যের আধ্যাত্মবাদের সমন্বয় ঘটিয়েছিলেন। যাই হোক, মানুষের কথ্য ভাষায় তাদের মতবাদ প্রচার করার ফলে সাধারণ মানুষ সহজেই এসব ধর্মের প্রতি আকৃষ্ট হয়। পরের কারণ: কৃষির অগ্রগতি। সপ্তসিন্ধু অঞ্চল থেকে আর্য সভ্যতা পরবর্তী বৈদিক যুগে গাঙ্গেয় উপত্যকায় প্রসারিত হয়। ফলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তরপ্রদেশ, বিহার সহ পূর্ব ভারতে আর্য বসতি ও কৃষিকার্যের প্রসার ঘটে। লোহার অস্ত্র দিয়ে জঙ্গল পরিষ্কার করে কৃষিজমি উদ্ধার এবং লোহার লাঙলের ফলার ব্যবহার প্রভৃতির ফলে কৃষির অভূতপূর্ব অগ্রগতি ঘটে। জমিতে লাঙল টানার প্রয়োজনে মানুষ গোধন রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। অথচ ব্রাহ্মণ্য বৈদিক ধর্মে যাগযজ্ঞ ব্যাপক হারে ষাঁড় বলি দেওয়া হতো। কোনো কোনো যজ্ঞে 500টি ষাঁড় বলি দেওয়া হতো। এইভাবে গরুর সংখ্যা কমতে থাকলে সাধারণ মানুষের কৃষিকার্যের খুব ক্ষতি হয়। এই পরিস্থিতিতে প্রতিবাদী বৌদ্ধ ও জৈন ধর্ম অহিংস নীতি প্রচার করে এবং গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করে। ফলে সাধারণ মানুষ নতুন ধর্মের প্রতি আকৃষ্ট হয়। পরেরটা হচ্ছে নগরায়ন ও বাণিজ্যের বিকাশ। কৃষিক্ষেত্রের বৈপ্লবিক অগ্রগতির ফলে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায় এবং কৃষকের হাতে উদ্বৃত্ত উৎপাদন জমা হতে থাকে। উদ্বৃত্ত শস্য বিক্রির জন্য নতুন নতুন বাজার গড়ে ওঠে এবং কৃষকের আর্থিক সচ্ছলতা আসে। যোগাযোগের নতুন নতুন পথ তৈরি হয়। যোগাযোগ ও অন্যান্য সুবিধার জন্য নদীর তীরে বিভিন্ন নগরের প্রতিষ্ঠা হতে থাকে। উদ্বৃত্ত কৃষি উৎপাদন ও নগরের প্রতিষ্ঠার ফলে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট অগ্রগতি ঘটে। ফলে নগরগুলিতে কৃষক ও ব্যবসায়ী গোষ্ঠীর সামাজিক উত্থান সহজতর হয়। বারাণসী, বৈশালী, কৌশাম্বী, কুশীনগর, কৌশল, রাজগীর প্রভৃতি নগরের প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের প্রধান ভূমিকা ছিল। তারা ব্রাহ্মণদের নেতৃত্বে প্রচলিত রক্ষণশীলতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নগরগুলি প্রতিবাদের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। এইসব কারণে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্মের উত্থানের পটভূমি তৈরি হয়েছিল। এই পটভূমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে প্রতিবাদী ধর্ম আন্দোলনের বিভিন্ন নেতারা তাদের ধর্মমতকে সমাজে জনপ্রিয় করে তোলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন সহ আরও অনেকগুলি ধর্মমতের উন্মেষ ঘটে, কিন্তু বৌদ্ধ ও জৈন ধর্ম ছাড়াও অন্য ধর্মগুলি সমাজে বিশেষ প্রতিষ্ঠা পায়নি। সুতরাং
এই প্রতিবাদী ধর্ম হিসাবে বিভিন্ন ধর্মের উত্থানের কারণ কি এটা বলা হলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।